বাবা, এবার ঈদে আমায় একটা পাঞ্জাবি কিনে দেবে? তুই দূর হয়ে যা আমার সামনে থেকে, একদম আমার সামনে আসবি না। তোর মুখ দেখাও পাপ। এত লোকের মরণ হয়, তোর কেন মরণ হয় না? তুই যেদিন থেকে আমাদের সংসারে এসেছিস সেদিন থেকে আমাদের সুখের সংসারে অশান্তি লেগেছে। বাবা, কেন তুমি এই কথা বলছো? আমি কি করেছি? তুমি কেন আমায় দেখতে পারো না? তুমি তো ভাই ও বোনকে খুবই ভালোবাসো, কত কি কিনে দাও। আমায় কেন দাও না তুমি? আমিও তো তোমার ছেলে, তোমার কোনো ক্ষতি করিনি। তুই আমার ক্ষতি করিসনি শুয়োরের বাচ্চা। মা মা কথায় গেলে তুমি নিয়ে যাও আমার চোখের সামনে থেকে তোমার এই আদরের নাতিকে। ছেলের ডাকে ছুটে আসে তার মা ফারিয়া বেগম, আর ছেলেকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে কি? তুই এভাবে চিৎকার করে ডাকছিস কেন? আর ও আমার নাতি, ও তোরও তো ছেলে। কি করেছে ও? দাদির গলা শুনে অনেক ছুটে যায় তার দাদির কাছে, আর দাদিকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে থাকে। নাতির কান্না দেখে ফারিয়া বেগম বলে, কি হয়েছে কি অনিক? তুই কাঁদছিস কেন? দাদি, বাবা আমায় মেরেছে। নাতির কথা শুনে ফারিয়া বেগম রেগে যায় আর ছেলেকে উদ্দেশ্য করে বলে, এই, তুই ছেলেকে মেরেছিস কেন? তোকে কতবার বলবো ওর গায়ে তুই হাত তুলবি না? বেশ করেছি, মেরেছি। ও যেন আমার সামনে না আসে। আমি তো তোমাকে বলেছি আমি যখন কোথাও বেরোবেও ওকে যেন চোখের সামনে না দেখি। ও অশুভ, ওর মুখ দেখে গেলে আমার ভালো কাজ হবে না। তুই কি সব উল্টোপাল্টা কথা বলছিস? অনিক তোর ছেলে, তোর রক্ত। যেটা ঘটেছে সেটাই ওর কোনো দোষ নেই। তুই কেন মানতে পারছিস না? তুই এখনো ওই বিষয়টা মাথায় রেখে দিয়েছিস। আজ 10 বছর হয়ে গেল, তুই কেন ভুলে যেতে পারছিস না? তুই তো দিব্যি বিয়ে করে আবার ছেলে মেয়ে জন্ম দিলি। ছোট ছেলেটার কি দোষ ছিল? ও তো হবার সাথে সাথে অনাথ হয়ে গেল। মা মারা গেল আর বাবা থেকেও পর হয়ে গেল। কিন্তু তোর মাথায় রয়ে গেল সেই কুচিন্তা। তুই কোনোদিন ওই জায়গা থেকে বেরোতে পারলি না। আজ তোকে ভালো করে আমি বলে রাখছি, ওই ঘটনার সাথে অনিকের কোনো দোষ নেই। যেটা হয়েছে সেটা আল্লাহ আগে থেকে ঠিক করে রেখেছিল। আল্লাহই আমাদের আয়ু নির্ধারণ করে। কে কতদিন বাঁচবে, জীবনে কে কি হবে, সবটাই সৃষ্টিকর্তার হাতে। তুই ওই বিষয়টা নিয়ে আর ভাববি না। তুই ওকে ভালো না বাসিস, কিন্তু কোনো অপমান করবি না। ওর শিশু মনে এসব প্রভাব ফেলছে। ভবিষ্যতে অনেককে বড় হতে হবে। তুই যদি বারবার ওর কাছে এই রূপে ধরা দিস, ও তোকে কি করে শ্রদ্ধা করবে? তুই ওর জন্মদাতা বাবা, পরলোক নয়। মায়ের কথা শুনে রেগে যায় ইয়াকুব। মাকে বলে, অনেক হয়েছে, জ্ঞান দিবে না তুমি। আমার কাজ আছে, আমি এখন আসছি। আর ও যেন কোনো দিনও আমার কাছে কিছু না চায়। ওকে বুঝিয়ে বলবে, এর পরে যদি কিছু বলতে আসে বা চাইতে আসে ওকে আমি গলা টিপে মেরে ফেলবো। কথাটা যেন মনে থাকে। মাকে হুমকি দিয়ে ইয়াকুব ওখান থেকে চলে যায়। ইয়াকুব চলে গেলে অনিক তার দাদিকে বলে, দাদি, বাবা কেন আমায় ভালোবাসে না? কেন আমাকে দেখতে পারে না? নাতির কথা শুনে ফারিয়া বেগম নাতিকে বুকে জড়িয়ে নেয় আর বলে, কে বলল তোর বাবা তোকে ভালোবাসে না? তোর বাবা তোকে খুবই ভালোবাসে। ও মুখে তো এরকম করে। তুই যদি কিছুক্ষণ না থাকিস, আমাকে জিজ্ঞাসা করে অনেক কোথায় গেছে। সেদিন বাড়িতে তোকে অনেকক্ষণ দেখতে পাইনি বলে আমাকে জিজ্ঞাসা করছিল, মা অনেক কোথায় গেছে। তোর সেদিন স্কুল শেষে প্রাইভেট পড়া ছিল, ফিরতে দেরি হচ্ছিল। দাদির কথা শুনে ছোট্ট অনেক বলল, দাদি, তুমি কেন মিথ্যে কথা বলছো? আমি জানি বাবা কোনো দিন আমার খোঁজ নেয়নি। তুমি শুধু বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছো। আমি কেন কেউ ভালোবাসে না? অনিকের কথা শুনে ফারিয়া বেগমের কষ্ট হয়। সে অনিককে সান্ত্বনা দিয়ে বলে, ওটা তোর ভুল ধারণা অনেক। সবাই তোকে ভালোবাসে। তুই তো আমাদের নয়নের মণি। ওটা শুধু তোমার জন্য, আর সকলের জন্য নয়। তোর এই ভুল ধারণা একদিন ভেঙে যাবে অনেক। তুই ভালো করে পড়াশোনা কর, আগে একটা ভালো মানুষ হ। তোকে যে যা অপমান করেছে তারা সব বুঝতে পারবে তারা ভুল করেছে। তুই তাদের জবাব দেবার জন্য এখন থেকে তৈরি হ। তাই কে কি বলেছে সেগুলো মনে রাখিস না। তুই শুধু তোর লক্ষ্য স্থির রাখ।
তোকে ভালো ছেলে হতে হবে। এই বংশের মুখ একদিন তুই উজ্জ্বল করবি। যে বাবা তোকে অপমান করছে, অবহেলা করছে, সেই একদিন গর্ব করে তোকে কাছে টেনে নেবে। তুই একটু ধৈর্য ধর আর নিজেকে তৈরি কর। তোকে ভালো কাজ করতে হবে। তুই বুঝেছিস আমি কি বললাম? দাদির কথা শুনে অনেক হাসলো আর দাদিকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ দাদি, আমি বুঝতে পেরেছি। আমাকে ভালো করে পড়াশুনো করতে হবে, আমাকে অনেক বড় হতে হবে, আমাকে একদিন ভালো মানুষ হতে হবে। আমি তাই করব দাদি। তোমার এই কথাগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমাদের গল্পের নায়কের নাম অনিক রাজ হাসান। তাকে সবাই অনিক বলে ডাকে। তার বাবার নাম ইয়াকুব হাসান। অনিকের বাবা রাইস মিলে কাজ করে। অনিকের জন্মের কিছুদিন পর তার মায়ের শরীর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। নিউমোনিয়া ধরা পড়ে। ডাক্তার দেখিয়ে কোনো লাভ হয়নি। অনিকের মা পৃথিবী ছেড়ে চলে যায়। তার 1 সপ্তাহ পর অনিকের দাদু রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। পরিবারের কাছের মানুষের মৃত্যু অনিকের বাবা ইয়াকুব মেনে নিতে পারে না। তার মনে হয় এর পিছনে অনেক দায়ী। যদিও পৃথিবীতে না আসতো তাহলে তার প্রিয় মানুষগুলোর মৃত্যু হতো না। অনিকের মায়ের মৃত্যুর পর অনিকের বাবা 2 পরিবারের ইচ্ছায় অনিকের খালা রেশমা বেগমকে বিয়ে করে তার 2 ছেলে মেয়ে। ছেলে সুমন, তার বয়স এখন 5 বছর, আর মেয়ে তুলি, তার বয়স এখন 2 বছর। অনিক, 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 তুই কোথায়? মায়ের ডাকে ছুটে আসে ছোট্ট অনিক। মাকে জিজ্ঞেস করে, মা, তুমি ডেকেছিলে আমায়? কি করছিলিস তুই? প্রাইভেটে স্যার পড়া দিয়েছে, সেজন্য পড়তে বসেছিলাম। এখন তোকে পড়তে হবে না, সন্ধেবেলা পড়তে বসবি। বোন কান্নাকাটি জুড়েছে, তুই ওকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আয় তো বাবা। কিন্তু মা, স্যার কালকে আমায় পরীক্ষা নেবে। আমি এখন সব চ্যাপ্টার শেষ করতে পারিনি। আমাকে পড়তেই হবে। পড়াশোনা করে কি করবি তুই? রেশমা বেগম যখন অনিককে কথাগুলো বলছিল তখন ফারিয়া বেগম রুমে ঢোকে আর রেশমা বেগমকে উদ্দেশ্য করে বলে, কি বলছো কি তুমি রেশমা? ওর কালকে প্রাইভেট স্যার পরীক্ষা নেবে, তাই ও পড়তে বসেছে। আর তুমি বলছো পড়াশোনা করে কি হবে? তুমি তোমার ছেলে সুমনকেই এই কথা বলতে পারতে। আজকে অনেক তোমার নিজের ছেলে নয় বলে কত সহজে এই কথাগুলো তুমি বলে দিলে। আরে তোমার নিজের সন্তান না হোক, ওর সাথে তো তোমার রক্তের সম্পর্ক আছে। ও তোমার আপন বোনের ছেলে। তুলিকে নিয়ে আমি ঘুরতে যাচ্ছি, আর তুমি কাজ করো। শাশুড়ি মার মুখের উপর কথা বলার সাহস নেই রেশমা বেগমের। তার বাপের বাড়ির লোক ফারিয়া বেগমকে শ্রদ্ধা করে। যদি শাশুড়ি নামে কিছু বলে তারা বিশ্বাস করবে না। তাই সে নিজের কাজে মন দিল আর ফারিয়া বেগম তুলিকে নিয়ে বাইরে ঘুরতে গেল। ফারিয়া বেগম নিষেধ করা সত্ত্বেও অনিককে ওর বাবা অপমান করতে ছাড়ে না, কিন্তু দাদি সব সময় অনিককে আড়াল করে রাখত। দেখতে দেখতে অনিকের মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়ে যায়। ঠিক সেই সময় তার জীবনে একটা অঘটন ঘটে যায়। যে দাদি তাকে সবসময় আগলে রাখত, তাকে কেউ অপমান করলে প্রতিবাদ করত, তার হয়ে কথা বলতো, সেই দাদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। দাদিকে দেখে কান্নায় ভেঙে পড়ল অনিক। তার দাদি ফারিয়া বেগম অনিককে বলল, যত যাই হোক তুই স্কুল ছাড়বি না। তোকে অনেক দূর পড়াশোনা করতে হবে। তুই একদিন অনেক বড় হবি। দেখবি আমি থাকি আর না থাকি, তোর বাবা, তোর পরিবার, তোর এলাকার লোক, এমনকি সারা দেশের লোক একদিন তোকে নিয়ে গর্ববোধ করবে। তুই শত অত্যাচার সহ্য করেও তোর লক্ষ্য পূরণ করবি। দাদির কথা শুনে কান্নায় ভেঙে পড়ে অনিক। সে কাঁদতে কাঁদতে বলে, দাদি, তোমার কিচ্ছু হবে না, তুমি ভালো হয়ে যাবে। দাদি না ফেরার দেশে চলে গেল। এতে অনেক অনেক ভেঙে পড়ল। একইতেই তার বাবা তাকে দেখতে পারে না, আর যে খালাকে বিয়ে করেছে, যে তার আজ মায়ের রূপে আছে, সে ওকে সহ্য করতে পারে না। এক অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে অনেক পার করতে থাকে। অনেক, তোকে আর কাল থেকে স্কুলে যেতে হবে না, তুই তোর বাবার সাথে কাজে যাবি, বুঝলি? মা, তুমি কি বলছো? দাদির স্বপ্ন ছিল আমি পড়ালেখা করে মানুষ হব, আর তুমি আমাকে স্কুল ছেড়ে দিতে বলছো? তোর দাদি মরে গেছে, তাই ওই গল্প এখন ছেড়ে দে। আমি তোকে যা বলবো সেটাই করতে হবে। মা, আমি স্কুল ছাড়তে পারবো না। আমি পড়াশোনার সাথে কাজও করব। পড়াশোনার সাথে কি কাজ করবি তুই?
তাছাড়া তোর বাবা বারণ করেছে, তোকে আর কোনোভাবেই স্কুলে পাঠানো যাবে না। মায়ের কথা শুনে অনেক মায়ের পা ধরে কান্না করতে থাকে আর বলে, মা, তোমার পায়ে পড়ি, তুমি আমার পড়াশোনা বন্ধ করো না। আরে আমি তো পড়াশোনা শিখে চাকরি করতে চেয়েছিলাম, তোর জন্য, এই তোর জন্য আমার কিছু হয়নি। তুই হতে না হতে তোর মাকে খেলি, আর তোর জন্য 15 বছরের বড় এই বুড়োটাকে আমাকে বিয়ে করতে হয়েছে। আমার সুখ আহ্লাদ তুই সব শেষ করে দিলি, তাই আমিও তোকে পড়াশোনা করতে দেব না। 1 পয়সাও খরচা করব না তোর পেছনে, বুঝলি? মা, তুমি এভাবে কথা বলো না। আমি কি করবো বলো? আমি হওয়ার পরই মা অসুস্থ হয়ে পড়ল। সে তো আমার দোষ না মা। দাদু মারা গেল, আমি কি করতে পারি তার জন্য? আমি তোর কোনো কথা শুনবো না। আমি বলেছি তুই স্কুলে যাবি না মানে যাবি না। আসলে রেশমা বেগম পড়াশোনা করে স্বাবলম্বী হতে চেয়েছিল, কিন্তু অকালে তার আপু অর্থাৎ অনিকের মা খুশি বেগম মারা যায়। ছোট্ট অনিকের কথা ভেবে তাদের দুই পরিবার অনিকের বাবার সাথে 15 বছরে ছোট্ট রেশমার বিয়ে দিয়ে দেয়। সেই থেকে রেশমার অনিকের উপর খুব রাগ, কিন্তু দাদি ফারিয়া বেগম থাকার জন্য কিছু বলতে পারতো না। এখন ফারিয়া বেগম বেঁচে নেই, তার পাশে দাঁড়ানোর কেউ নেই। তার মামার বাড়ির নানু নানি দুজনে মারা গেছে, তার দুই মামা কর্মসূত্রে বাইরে থাকে, তাই সে কি করবে কিছু ভেবে পেল না। তার সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, স্কুলে এক্সাম ফ্রি দিতে হবে। সে একটা গাছতলায় চুপ করে বসে আছে আর উদাস মনে ভাবছে তার ভাগ্যটা এত খারাপ কেন। এত অবহেলা, এত যন্ত্রণা, বদনাম সে সহ্য করতে পারছে না। সে কি করবে? উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে তাকে দিতেই হবে। বাবা তো তার সাথে কথা বলে না, আর মাকে যদি কিছু বলে সে চিৎকার জুড়ে দেবে। এইসব চিন্তা ভাবনা করছে আর উদাস মনে ভাবছে। ঠিক সেই সময় তুমি এখানে? আমি কখন থেকে তোমায় খুঁজছি। অনেক একটু অন্যমনস্ক ছিল, তাই মিতালির কথা শুনতে পায়নি। মিতালি তার গায়ে হাত দিলে অনেকের ধ্যান ভাঙে। সে জিজ্ঞেস করে, আরে মিতালি, তুমি এখানে? আমি কখন থেকে তোমাকে খুঁজছি, তারপর অনেক কষ্টে তোমাকে এখানে পেলাম। তুমি কি চিন্তা করছো? আমি ডাকছি, তুমি কি শুনতে পাচ্ছ না? মিতালির কথায় হালকা হাসে অনেক আর বলে, সেরকম কিছু নয় মিতালি, তা তুমি আমায় খুঁজছো কেন? স্কুলে ফর্ম ফিল আপ হচ্ছে পরীক্ষার জন্য, তোমার নাম ডাকছে, তুমি সেই সব না করে এখানে বসে কি করছো? আমি তো জানতাম না, ভাগ্যিস তোমার বন্ধু সৈকত ভাইয়া বলল। আমার মনে হচ্ছে পরীক্ষা দেওয়া হবে না মিতালি। পরীক্ষা দেওয়া হবে না মানে? তুমি কি বলছো উল্টাপাল্টা কথা? আর 3 মাস বাকি তোমার পরীক্ষা, সামনের সপ্তাহে টেস্ট পরীক্ষা, আর তুমি বলছো পরীক্ষা দেবে না? তুমি বুঝতে পারছো না মিতালি, আমার কাছে টাকা নেই, আমি এক্সাম ফি দিতে পারবো না। অনিকের কথায় মিতালি বুঝতে পারল কিছু সমস্যা আছে, তাই অনিকের পাশে বসলো আর তার দুটো গাল ধরে বলল, কি হয়েছে আমি বলো, তুমি কেন এক্সাম ফি দিতে পারবে না? তোমার বাবা তো রাইস মিলে কাজ করে, তারপর তোমাদের কিছু জমি জায়গা আছে শুনেছি, তোমাদের আর্থিক ব্যবস্থা তো খারাপ নয়, তাহলে কিসের সমস্যা? সমস্যা আছে মিতালি, ওপর থেকে দেখতে সবই সুন্দর, ভিতরের খবর তো তুমি জানো না। আমি তো তোমার ভালো বন্ধু, তুমি আমায় বলবে না? সব কিছু মনের মধ্যে রেখে দেবে? যদি কারোর সাথে শেয়ার করো তাহলে তোমার ভালো লাগবে, তুমি আমায় বলো অনেক। এরপর অনিক আর কথাটা চেপে রাখতে পারে না, মিতালিকে সব কিছু শেয়ার করে। তার মায়ের মৃত্যু, তার খালাকে বিয়ে করা, বাবার অপমান, বদনাম, অবহেলা, সব কিছু মিতালিকে বলতে থাকে। সব শুনে মিতালি বলে, ওইসব নিয়ে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এখন ওঠো, সৈকত ভাইয়ের মুখে শুনেছি আজকে তোমাদের এক্সাম ফি লাস্ট ডেট। তোমাকে টাকার কথা কাউকে বলতে হবে না, যত টাকা লাগে আমি তোমায় দেব। মিতালির কথা শুনে অনেক বলে, তুমি কি সব বলছো মিতালি? তুমি টাকা দেবে? তুমি কোথায় টাকা পাবে? তুমি জানো তো আমার বাবা একজন বিজনেসম্যান, ও শহরেই থাকে। প্রতি মাসে আমার বাবা আমাদের 2 বোনকে হাত খরচের জন্য টাকা পাঠায়। আমার বোন ছোট, তাই ওর এখন টাকা দরকার পড়ে না, কিন্তু মা আমাকে দেয়। আর কোনো কথা বলবে না, তুমি চলো আমার সাথে। কিন্তু কোনো কিন্তু নয়, ওঠো ওঠো।
কথাটা বলে মিতালি কিছুটা জোর করে অনেককে 2000 টাকার নোট ধরিয়ে দেয় আর অনেককে বলে, এই টাকাটা রাখো, আর কোনো কথা বলবে না, সরাসরি স্কুলে চলে যাবে। মিতালি, আবার মিতালি? বললাম না স্কুলে চলে যাও আর এক্সাম ফি দিয়ে এসো, পরে আমরা কথা বলবো। তুমি যখন চাকরি পাবে, অনেক নাম করবে সমাজে, সমাজে প্রতিষ্ঠিত হবে, তখন তুমি টাকা আমায় ফিরিয়ে দেবে। সেদিন কিন্তু আমি না করব না। অনেক মিতালির কথা না বলতে পারে না, সে সরাসরি স্কুলে চলে যায়। মিতালির বাবা একজন নামকরা বিজনেসম্যান, সে থাকে শিলিগুড়িতে। মিতালিরা 2 বোন, কোনো ভাই নেই। ওর বোনের নাম মিথিলা। ওরা মায়ের সাথে গ্রামের বাড়িতে থাকে আর ওর দাদি ওদের সাথেই থাকে। মিতালির বাবা রেজ্জাক খান মাসে একবার করে গ্রামের বাড়িতে আসে, তারপর প্রত্যেক মাসে সংসারে খরচ ও প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়। মিতালির বয়স এখন 17 বছর। সে অনেকের থেকে 1 বছরের ছোট এবং একাদশ ক্লাসে সে পড়ে। তবু দুজনের বন্ধুত্ব গড়ে উঠেছে। মিথিলা মিতালির থেকে 7 বছরের ছোট। তার বয়স এখন 10 বছর। সে ক্লাস 5-এ পড়ে। সৈকত ইসলাম চৌধুরী মিতালিদের প্রতিবেশী ও অনেকের ঘনিষ্ঠ বন্ধু। সৈকতের মুখ থেকে মিতালি সব কিছু জানতে পারে আর সৈকতদের বাড়ি মিতালি যায়। অনেক ও পড়াশোনার বিষয়ে আলোচনা করতে সৈকতদের বাড়িতে আসে, যার ফলে অনেকের সাথে মিতালির ভালো সম্পর্ক গড়ে উঠেছে। এদিকে সুমন অনেককে বলছে, ভাইয়া তুই আজকে কোথায় যাবি? আমার আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুনে রেশমা বেগম পাশ থেকে বলে, পরীক্ষা? তুই কোথা থেকে টাকা পেলি যে এক্সাম ফি দিয়ে এলি? আমার বন্ধু সৈকত ধার দিয়েছে, স্কলারশিপে টাকা পেলে আমি ওকে দিয়ে দেব। অনেকের কথা শুনে রেশমা বেগম বলল, ও, তার মানে পরিকল্পনা সব আগে থেকেই করা ছিল, তুই শুধু নাটক করছিলিস। এটাই যদি ভেবে রেখেছিলিস তো টাকা টাকা করে বায়না জুড়েছিলিস কেন? রেশমা বেগমের কথায় অনেক কিছু বলে না, সে পরীক্ষা দিতে চলে যায়। এভাবেই তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যায়। পরীক্ষা শেষ হয়ে গেলে তার বাবা ইয়াকুব তাকে বলে, এইভাবে ঘরে বসে থেকে অন্ন ধ্বংস করিস না, কাজ কর। 18 বছর বয়স হয়ে গেছে, আমরা ওই বয়স থেকে ইনকাম করছি, আর তুই এখনো বাবার হোটেলে বসে বসে খাচ্ছিস, তোর লজ্জা করে না? বাবার কথা অনেক বলে, কাজ তো আমি করি, চাষের জমিতে কাজ করি, বাজার করি, মাঠের সবজি বাজারে বিক্রি করতে চাই। তাছাড়া এবার থেকে আমি প্রাইভেট পড়াবো, যাতে আমার পড়াশোনার খরচ আমি নিজেই চালিয়ে দিতে পারি। ওইসব কাজ করলে হবে? বাইরে কাজ করে টাকা রোজগার করতে হবে। তুই যদি সেটা না করতে পারিস তাহলে তুই তোর ব্যবস্থা করে নে। এই বাড়ির দরজা তোর জন্য বন্ধ। কোথায় থাকবি, কি করবি সেটা তুই ঠিক কর। তোকে আর পড়াশোনা করতে হবে না, আমি বাড়িতে এসে তোকে যেন আর দেখতে না পাই। বাবার মুখ থেকে এই কথা শুনে অনেক কেঁদে ফেলে। সে কাঁদতে কাঁদতে বাবাকে বলে, বাবা, বাবা, তুমি এভাবে আমাকে তাড়িয়ে দিও না। আমি আমি কোথায় যাব, কি কাজ করব? আমাকে আমাকে একটু সময় দাও। অন্তত 3-4 বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলি, তারপর আমি যে কোনো কাজে চলে যাব। অত সময় দিলে হবে না, সোজা কথা আমি আর তোর দায়িত্ব নিতে পারবো না। কথাটা বলে ইয়াকুব রুমে চলে যায়। আসলে অনেকের স্কুলের স্যার আজকে অনেককে খুব প্রশংসা করছিল। অনেকের প্রশংসা একরকম সহ্য করতে পারে না তার বাবা, তার খুব বিরক্ত লাগে। অনেকের প্রতি তার ভুল ধারণা যেটা জন্মেছে সেটা থেকে উনি বেরোতে পারছেন না, তাই সে বাড়িতে এসে অনেকের সাথে খারাপ ব্যবহার করলো। বড় ভাই, তুই আর কাঁদবি না, আমি বাবাকে বকে দেব। বাবা মা তোকে কেন সব সময় বকে আমি বুঝতে পারি না। ছোট বোন তুলির কথায় অনেকের কান্না মুখে হাসি পায়। সে ছোট বোনকে কাছে টেনে নেয় আর আদর করে বলে, কে বলল বাবা মা আমাকে সবসময় বকে? ওরা তো বকে না, আমি ওদের কথা শুনি না, তাই হয়তো বকে। ওরা তো আমার অভিভাবক, তাই ওদের কথায় কিছু মনে করি না। তুই মিথ্যে কথা বলছিস কেন? আমি দেখেছি তুই কিচ্ছু না বললেও বাবা মা বকে। ওরা আমাদের বাবা মা, আমাদের গুরুজন, ওদের নিয়ে এসব কথা বলতে নেই। তা তুই কখন পড়তে যাবি? আজকে পড়া নেই ভাইয়া, আজকে তোর সাথে আমি ঘুরতে যাব। কতদিন ধরে ওই নদীর পাড়ে মেলা বসেছে, সবাই যাচ্ছে, আমার যাওয়ার হয়নি। ভাইয়া তুই আজকে আমাকে নিয়ে যাবি?
আমি তোর সাথে যাব? ছোট বোনকে অনেক খুব ভালোবাসে, এই একটা মাত্র মানুষ যে ওকে বোঝে। কিছু না বলতে সব কিছু মুখের সামনে দিয়ে দেয়। তাই এই বোনের মিষ্টি কথা অনেক না করতে পারলো না। সে হাসি মুখে বলল, হ্যাঁ, নিয়ে যাবো রে আমার সোনা বোন। ধন্যবাদ ভাইয়া। আজকে অনেক তার বোনকে নিয়ে ঘুরতে গেছে। সেখানে অনেকের বন্ধু সৈকতের সাথে দেখা হয়। সৈকত অনেককে দেখে বলে, কি রে, কি করছিস সেখানে? এই বোনকে নিয়ে একটু ঘুরতে এসেছি। তারপর তোর খবর কি? ওই চলছে আর কি, সামনের বছর জয়েন দিব, প্রচুর চাপ। ও আচ্ছা। অনেক, তুইও তো যথেষ্ট মেধাবী ছেলে, জয়েন দিতে পারতিস। না রে, হবে না। এই এখন আমি আসছি, আমার বোনকে নিয়ে ঘুরতে এসেছি মেলায়। তোর বোন হয় বুঝি এটা? হ্যাঁ। রাত্রের বেলা বাবা বাড়িতে এলে অনেককে দেখে বলে, এই তুই এখনো বাড়ি থেকে যাসনি? আমি বলেছিলাম তোকে যেন এই বাড়িতে আর না দেখি। তুই বড় হয়ে গেছিস, এবার নিজের ইনকাম করে নিজের ব্যবস্থা করে নে। এই বাড়ির দরজা তোর জন্য বন্ধ। তুই বেরিয়ে যা এখন আমাদের বাড়ি থেকে। আমার 18 বছর বয়স থেকে আমি সংসার চালাচ্ছি, আমার বাবা আমাকে 1 পয়সা দেয়নি, তুইও তাই করবি। বাবা যখন অনেককে বাড়ি থেকে দূর করে দিচ্ছে, তখন তার ছোট বোন তুলি ছুটে আসে আর বাবাকে উদ্দেশ্য করে বলে, বাবা, তুমি কি করছো? কেন ভাইয়াকে তুমি এখান থেকে তাড়িয়ে দিচ্ছ? ভাইয়া কি ক্ষতি করেছে তোমার? মেয়ের কথায় রেগে যায় ইয়াকুব আর সে বলে, তুই বেশি কথা বলবি না, যা জানিস তা নিয়ে কথা বলবি না। আমি যা বলেছি তাই হবে। অনেক এই বাড়িতে থাকবে না, 1 পয়সা রোজগার করার মুরুদ নেই, বাবার ঘাড়ে বসে অন্ন ধ্বংস করছে আর মুখে বড় বড় কথা। তারপর অনেককে উদ্দেশ্য করে বলে, তোকে 2 মিনিটের সময় দেওয়া হবে না। আর শোন, আমার জীবন দশায় তুই কোনোদিনও আমার বাড়িতে ঢুকবি না, আমি তোর মুখ দেখতে চাই না। অনেকের আর উপায় থাকে না, সে বাড়ি থেকে বেরিয়ে যায়। সারা রাত স্টেশনে বসে কাঁদে। কি করবে সে কিছু খুঁজে পায় না। ঠিক সেই সময় তার ফোনটা বেজে ওঠে। দেখে মিতালি ফোন করেছে। সে ফোনটা রিসিভ করে আর ওপাশ থেকে মিতালি বলে, কি করছো অনেক? কি আর করবো, বসেই আছি। তুমি একদিন আমাকে বাবার অফিসে কাজের জন্য বলেছিলে, তুমি আমাকে আর একটু সময় দেবে? আমাদের ম্যানেজার চাচা বলছিল কোম্পানিতে লোক নেবে। বাবা আজকে বাড়িতে আসবে, আমি তোমার বিষয়ে বাবার সাথে কথা বলবো। মনে হচ্ছে কাজটা হয়ে যাবে। তুমি কাজের সাথে সাথে তোমার পড়াশোনাটাও কন্টিনিউ করতে পারবে। মিতালির কথা শুনে অনেক বলল, কিন্তু মিতালি একটা সমস্যা হয়ে গেছে। কি হয়েছে বলো আমায়? মিতালিকে অনেক কি বলবে বুঝতে পারল না। তারপর সে মনে মনে ঠিক করে নিল সত্যিটা তাকে বলতেই হবে। কিছুক্ষণ ভেবে অনেক মিতালিকে বলল, আমি তোমাকে সব কথা বলিনি মিতালি। কি সব কথা বলনি? আমি শুধু তোমাকে বলেছিলাম আমি হওয়ার কিছুদিন পর আমার মা মারা গেছে। তারপর আমার খালাকে আমার বাবা বিয়ে করেছে। তুমি জানো কি আমার মায়ের মৃত্যুর জন্য আমার বাবা আমাকে দায়ী করে, আর আমার দাদুর মৃত্যুর জন্য আমার বাবা আমাকে দায়ী করে। আমার বাবা, আমার মা, আমার ভাই এরা কেউ আমায় দেখতে পারে না। একমাত্র আমার ছোট বোন তুলি, ওই আমাকে ভালোবাসে। কালকে রাতে বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বলেছে 18 বছর বয়স হয়ে গেছে, নিজে রোজগার করে খা। তাই আমি সারা রাত স্টেশনে বসে আছি। কি করব বুঝতে পারছি না, কোথায় যাব, কে আমাকে আশ্রয় দেবে। এইসব নিয়ে যখন আমি চিন্তা করছি, তখন হঠাৎ তোমার ফোনটা বেজে ওঠে। অনেকের মুখ থেকে সব কথা শুনে মিতালি বলল, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে অনেক। কি ঠিক হবে মিতালি? আমার তো থাকার জায়গাটাও নেই। বাবা আজকে আসবে, আমি বাবার সাথে কথা বলবো। শুধু কিছুদিন অপেক্ষা করো। তোমার কোনো আত্মীয় বাড়ি নেই? তুমি কিছুদিন সেখানে থাকো না, তারপর কাজটা পেয়ে গেলে ঘর ভাড়া নিয়ে থাকবে। মিতালির কথা শুনে অনেক বলল, আমার নিজের মামারা বাইরে থাকে, এখানে কেউ থাকে না। কিন্তু আমার মায়ের মামার একটা ছেলে আছে, সেও আমার সম্পর্কে মামা হয়। সে আমাকে খুব ভালোবাসে, প্রতি বছর আসে আমাদের বাড়িতে। কিন্তু সে থাকে জলপাইগুড়ি জেলায়। তবে কোন জায়গায় আমি ঠিকানা জানি না, আমি কোনোদিনও যাইনি।
তবে দাদির মুখে গল্প শুনেছি উনি মায়ের মামাতো ভাই। মা ছোটবেলায় মায়ের মামার বাড়িতে থাকতো। ওই ভাইকে কোলে পিঠে করে মানুষ করেছে। প্রতি বছর ঈদের সময় আমার জন্য নতুন জামা কিনে পাঠায়। অনেকের মুখ থেকে এই কথা শুনে মিতালি বলল, ঠিক আছে, তুমি ওদের সঙ্গে যোগাযোগ করো, কিছুদিন ওদের বাড়িতে থাকো, ততদিনই আমি ব্যবস্থা করে ফেলবো। আর যদি বাবার কোম্পানিতে কাজটা পেয়ে যাও তাহলে তো ভালোই হবে। বাবার কোম্পানি তো শিলিগুড়িতে, জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি বেশি দূর নয়। ঠিক আছে, আমি দেখছি মিতালি। আর শোনো, ফোনটা সবসময় নিজের কাছে রাখবে আর কখনো ফোনে সুইচ অফ রাখবে না। আমি সবসময় তোমার সাথে কন্ট্যাক্ট করব। অনেক কষ্টে দাদিমার দেওয়া পয়সা থেকে ফোনটা কিনেছে অনেক। বাড়িতে কেউ জানে না তার কাছে ফোন আছে বলে, একমাত্র তার ছোট বোন তুলিই জানে। অনেক কি করে যোগাযোগ করবে কিছু ভেবে পেল না। তারপর সে তার মায়ের ফোনে ফোন করলো, কিন্তু ভাগ্য ভালো ছিল ফোনটা তুলি রিসিভ করেছিল। তুলি হ্যালো বলতে অনেক বলল, হ্যালো তুলি, তোর সাথে আমার কথা আছে। আশেপাশে কেউ নেই তো? ভাইয়া ডাক শুনে তুলি বলল, বড় ভাইয়া, তুই ফোন করেছিস? কোথায় আছিস ভাইয়া? বাবা তোর সাথে এটা ঠিক কাজ করেনি কেন? বাবা মা তোকে বোঝে না, আমি বুঝতে পারি না। হ্যাঁ রে, আশেপাশে কেউ নেই তো? দাঁড়া, দেখছি। তুলি আশেপাশে কাউকে দেখতে পেল না। তারপর রুমে এসে ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে এবার বল, আশেপাশে কেউ নেই। পারভেজ মামা জলপাইগুড়ি জেলার কোথায় থাকে জানিস? অনেকের কথা শুনে তুলি বলল, কেন ভাইয়া? তারপর অনেক তুলিকে মিতালি কি কি বলেছে সব কথা খুলে বলল। সব শুনে তুলি বলল, দাঁড়া ভাইয়া, কিছুদিন আগে পারভেজ মামা মাকে ফোন করেছিল, আমি ফোনটা রিসিভ করেছিলাম। আমার নাম্বারটা মনে আছে, শেষে 98 আছে। আমায় 1 মিনিট সময় দে, আমি দেখে বলে দিচ্ছি। তারপর তুলি ফোন নাম্বার খুঁজে অনেককে ফোন করে আর বলে, ভাইয়া আমি নাম্বারটা দিচ্ছি, লিখে নে। আর মামাকে ফোন করে বলবি মামা যেন বাড়িতে কিছু না বলে। তুই তাহলে এখন ওখানেই থাক। মামা কিন্তু তোকে খুব ভালোবাসে, আমি জানি সেটা। অনেক ফোন নাম্বারটা নেয়। তার কিছুক্ষণ পর তার মামাকে ফোন করে দুবার বাজার পর ফোনটা রিসিভ করে। অনেক বলে, আসসালামু আলাইকুম মামা, কেমন আছো? কে বলছেন? আমি ব্যারাকপুর থেকে অনিক বলছি। মামা, আমি তোমার মায়াপুর ছেলে অনিক, চিনতে পারছো আমায়? অনেকের কথা শুনে পারভেজ চৌধুরী বলল, কি বলছিস তুই? চিনতে পারবো না মানে? তুই আমার আপুর ছেলে, আমার ভাগনা। তা বাবা, হঠাৎ করে ফোন করলি? বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ মামা, বাড়ির সবাই ভালো আছে। আমি তোমাকে একটা দরকারে ফোন করেছি, আমার কথাগুলো মন দিয়ে শুনবে? হ্যাঁ বাবা, তুই বল, আমি শুনছি। মামা, তুমি তো জানো বাবা আমাকে দেখতে পারে না। বাবা আমাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি এবারই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। বাবা বলেছে আর পড়াশোনা করতে হবে না, কাজ করতে বলেছে। আর আমার 18 বছর বয়স হয়ে গেছে, নিজে উপার্জন করে নিজে খেতে হবে। আর ওই বাড়িতে আমার জায়গা নেই। কি করব মামা, আমি কিছু বুঝতে পারছি না। সেজন্য তুলির কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আমি তোমাকে ফোন করলাম। আমি যে তোমাকে ফোন করেছি তুমি কিন্তু আমাদের বাড়িতে কাউকেই বলবে না। আমি একটা কাজে যোগাযোগ করে ফেলেছি, 1 সপ্তাহ মতো দেরি হবে। পড়াশোনার সাথে সাথে আমি কাজটা করব, তখন থাকার ব্যবস্থা ঠিক করে ফেলব। আর এই 1 সপ্তাহ আমি তোমার ওখানে থাকতে চাই। তো তোমার কোনো অসুবিধা আছে মামা? অনেকের কথা শুনে পারভেজ চৌধুরী বলল, অনেক, তুই কি বলছিস? তুই আমার আপুর ছেলে? ওই আপু আমায় কোলে পিঠে মানুষ করেছে, আমি সে কথা কি করে ভুলে যাব? তুই বিপদে পড়ে আমার কাছে সাহায্য চাইছিস, তাও 1 সপ্তাহের জন্য। আমি তোকে জায়গা দিতে পারবো না, সেটা কি করে হয়? কোনো সমস্যা নেই অনেক, তুই চলে আয় আমার কাছে। আমি একটা বিষয় নিয়ে ভাবছি, তোর বাবা আমার দুলা ভাই, মানুষটা তো খারাপ কেন? যখন তখন বলে তোর মা নাকি মারা গেছে, তোর জন্য। আরে 1 মাস পর মারা গেছে। সে অসুস্থ হয়েছিল, তার জন্য তুই কি করবি? তোর দাদু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে,
তার দায় তুই কেন নিবি? তোর বাবার মাথা খারাপ হয়ে গেছে। কেন তোকে দেখতে পারে না আমি বুঝতে পারি না। তুই চিন্তা করবি না। তুই এখন কোথায় আছিস? কালকে সারা রাত আমি স্টেশনেই ছিলাম, আর এখনও আছি। তুই চলে আয়, আমি ঠিকানা তোকে SMS করে পাঠিয়ে দিচ্ছি। জলপাইগুড়ি স্টেশনে নেমে চলে আসবি। স্টেশন থেকে 20 মিনিট আমাদের বাড়ি। আর যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবি। তোর কাছে টাকা আছে? হ্যাঁ, 1000 টাকার মতো আছে। তুই কিছু খেয়েছিস? কালকে থেকে শুধু বিস্কুট আর পানি খেয়ে আছে। ঠিক আছে, তুই ওখানে কিছু খেয়ে নে, তা না হলে শরীর আবার দুর্বল হয়ে যাবে। অনেকটা রাস্তা আসতে হবে তো। এখন আমি রাখছি, আমাকে ডিউটিতে বেরোতে হবে। আমি তোর মামিকে সব বলে রাখছি, কোনো সমস্যা হবে না, সাবধানে আসবি। ঠিক আছে মামা। মিথিলা, বাবা বাড়ি এসেছে? হ্যাঁ, বাবা তো অনেকক্ষণ চলে এসেছে, আর বাবা তোকে খুঁজছিল। তুই কোথায় ছিলিস আপু? আয়েশাদের বাড়িতে গিয়েছিলাম নোট আনতে। মিথিলা হলো মিতালির বোন। ওরা 2 বোন, ভাই নেই। ওর বাবা নামকরা বিজনেসম্যান রেজ্জাক খান। শিলিগুড়িতে ওর কোম্পানির অফিস ও ফ্ল্যাট আছে। মিতালি ওর বাবার রুমে এসে বাবাকে বলল, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তো আমার বড় মায়ের খবর কি? আমিও ভালো আছি বাবা। বাবা, তুমি যদি ব্যস্ত না থাকো, আমি তোমার সাথে দুটো কথা বলতে পারি? ব্যস্ত থাকলেও আমার মায়ের কথা আমাকে শুনতেই হবে। তুমি বলো মা, তুমি কি জানতে চাইছো? বাবার অনুমতি পেয়ে মিতালি বলল, বাবা, ম্যানেজার চাচা বলছিলেন তোমার কোম্পানিতে নাকি লোক নেওয়া হবে। হ্যাঁ মিতালি, কিন্তু কেন? আমার একটা পরিচিত ছেলে আছে, সে বছর উচ্চ মাধ্যমিক পাশ করেছে, চাকরির দরকার। ও চাকরির সাথে সাথে পড়াশোনাটাকেও কন্টিনিউ করতে চায়। ও খুব মেধাবী স্টুডেন্ট, কিন্তু পয়সার জন্য পড়াশোনা হচ্ছে না। ওদের আর্থিক অবস্থা ততটা ভালো নয়। ও যখন খুব ছোট তখন ওর মা মারা যায়। ওর বাবা ওকে দেখতে পারে না। ও কিছুটা অবহেলার মধ্যেই বড় হয়েছে। ওর জীবনে কিছু করতে চায়, কিন্তু অর্থনৈতিক সমস্যা ওর মেধাকে বঞ্চিত করছে। সেদিন ম্যানেজার চাচার কথায় কথায় বলেছিল কোম্পানিতে লোক নেওয়া হবে। সেজন্য আমি বলছি, তুমি ছেলেটাকে কাজে লাগাবে। ছেলেটা খুব ভালো, আশা করি তোমার মনের মতো হবে। ও কম্পিউটার জানে, তাই তোমার সমস্যাও হবে না। মেয়ের কথা শুনে রেজ্জাক খান বলল, ঠিক আছে, আমার বড় মেয়ে যখন বলছে তখন ছেলেটা নিশ্চয়ই ভালো হবে। তুই ছেলেটাকে আমার সাথে দেখা করতে বলবি, শিলিগুড়িতে আমার অফিসে যেতে বলবি। আমি 1 সপ্তাহ এখানে থাকবো। 1 সপ্তাহ পর ওর বায়োডাটা নিয়ে ওকে আমার অফিসে চলে আসতে বলবি। আর ওদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি 30 থেকে 40 মিনিট সময় লাগে। আমাদের স্কুলেই ছাত্র। আমাদের পাশের বাড়ির সৈকত ভাইয়ার ঘনিষ্ঠ বন্ধু, আমার থেকে 1 বছর সিনিয়র, কিন্তু এখন ওর মামার ওখানে অর্থাৎ জলপাইগুড়িতে আছে। ওখান থেকে তোমার অফিস বেশি দূর নয়। আমি তাহলে আজকে রাতে ওকে ফোন করে দেব সামনের সপ্তাহে তোমার সাথে দেখা করার জন্য। মিতালি অনেককে ফোন করে আর বলে, কি করছো অনেক? কি করব, টিভি দেখছি। আমি তোমার বিষয়ে বাবার সাথে কথা বলেছি। বাবা বলেছে অসুবিধা নেই, তুমি সামনের সপ্তাহে তোমার বায়োডাটা নিয়ে শিলিগুড়ি বাবার অফিসে চলে যাবে। আমি তোমাকে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। মিতালির কথা মতো অনেক রেজ্জাক খানের সাথে দেখা করে। রেজ্জাক খানের অনেককে ভালো লাগে। অনেক কাজ করার সাথে সাথে পড়াশোনা চালিয়ে যায়। এইভাবে কেটে গেল আরও 3টে বছর। ততদিনে অনেক গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে। ঠিক সেই সময় হঠাৎ একটা অঘটন ঘটে গেল। মিতালির বিয়ের সম্বন্ধ এলো বাড়িতে, আর সেটা রেজ্জাক খানের ঘনিষ্ঠ বন্ধুর ছেলে, রেজ্জাক খানের বিজনেস পার্টনার আব্দুল চৌধুরীর ছেলে, আবার রেজ্জাক খানের পছন্দ করা পাত্র। কিন্তু এই বিয়েতে মিতালির কোনো মত নেই। রেজ্জাক খান মেয়েকে বলল, মিতালি, তুই কালকে বাড়িতে থাকবি। আমার এক বন্ধুর ছেলে তোকে দেখতে আসবে। ছেলেটা কানাডায় থাকে, এই সবে দেশে ফিরছে। আমার বিজনেস পার্টনার আব্দুল চৌধুরীর ছেলে। আশা করি তোর অপছন্দ হবে না। ছেলেটা কানাডায় বিজনেস ম্যানেজমেন্ট পড়তে গিয়েছিল। মেধাবী ছেলে একটা, বিজনেস সম্বন্ধে প্রচুর জ্ঞান আছে। ভবিষ্যতে একজন বড় সফল বিজনেসম্যান হবে।
বাবার কথায় মিতালি কি বলবে বুঝতে পারল না। মিতালি চুপ করে রইল। কিছুক্ষণ পর বাবাকে বলল, বাবা, আমার এই মুহূর্তে বিয়ে করার ইচ্ছা নেই। আমি একজন ফ্যাশন ডিজাইনার হতে চাই। ওই কোর্সটা পুরোপুরি এখন আমার কমপ্লিট হয়নি। আগে ওই কাজটা করি, তারপর আমি বিয়ে করব। মেয়ের কথা শুনে রেজ্জাক খান বলল, জায়ান খুব ভালো ছেলে, আশা করি তুই যদি কিছু করিস ও আপত্তি করবে না। ও কানাডা থেকে স্টাডি করেছে, তাই এই বিষয়ে তুই ওর সাপোর্ট পাবি। বাবার কথা শুনে মিতালি বিরক্ত হলেও মিতালি তার বাবাকে কিছু বলল না। তার পরের দিন জায়ানের পরিবার মিতালিকে দেখতে এলো। ছেলেটার নাম জায়ান চৌধুরী। পেশায় সে একজন বিজনেসম্যান। বাবা মার একমাত্র আদরের সন্তান। জায়ান বিজনেস ম্যানেজমেন্ট পড়ে বাবার ব্যবসা দেখাশোনা করছে। জায়ান মিতালিকে বলে, শুনলাম তোমার নাকি ফ্যাশন ডিজাইনার হবার খুব ইচ্ছা। আমার কোনো সমস্যা নেই। তুমি জীবনে যা কিছু হতে চাইবে আমার সমর্থন সবসময় তুমি পাবে। আমার তোমাকে পছন্দ হয়েছে। আমাকে তোমার কেমন লেগেছে? জায়ানের কোনো প্রশ্নের উত্তর মিতালি দেয় না। সে নীরব থাকে। জায়ান মনে করে হয়তো মিতালি লজ্জা পাচ্ছে, তাই কিছু বলছে না। রাতের বেলা মিথিলা মিতালিকে বলে, আপু, তুই আমাকে একটা সত্যি কথা বলবি? মিতালির মন এমনিতেই ভালো ছিল না। মিথিলার কথায় সে বিরক্ত হয়। মিথিলা আবার প্রশ্ন করলে মিতালি বিরক্ত ভাব নিয়ে বলে, তুই চুপ করবি? তোর সাথে কথা বলতে আমার ভালো লাগছে না। মিথিলা বুঝতে পারে তার আপুর মন ভালো নেই, তাই সে আর কিছু জিজ্ঞেস করার সাহস করে না। মিতালি অনেককে ফোন করে আর বলে, তোমার সাথে আমার কথা আছে, আমি তোমার সাথে দেখা করতে চাই। মিতালির কথা অনেক বলে, কোথায় দেখা করবো বলো? আমি জানি না, তুমি ঠিক করো। সামনের রবিবারের দিন শিয়ালদহ স্টেশনে এসো। ওই দিন আমি একটা কাজে কলকাতা যাব। ঠিক আছে। একটা রেস্টুরেন্টে অনেক আর মিতালি মুখোমুখি বসে। অনেক মিতালিকে বলে, কেন দেখা করতে চেয়েছিলে? অনেকের কথায় মিতালি বলে, আমি এই বিয়ে করব না। মিতালির কথা অনেক বলে, তুমি কি বলছো মিতালি? বিয়ে? কার বিয়ে? আমার বিয়ে জায়ান চৌধুরী নামে এক বিজনেসম্যানের সাথে। ওর বাবা আমার বাবার বিজনেস পার্টনার। কানাডা থেকে স্টাডি করে সবে দেশে ফিরেছে। আমার বাবাই বিয়ে ঠিক করেছে, কিন্তু আমি মরে গেলেও এই বিয়ে করব না। আমি তোমায় ভালোবাসি অনেক, তোমাকে ছাড়া আমি ভাবতেই পারি না। মিতালির কথা অনেক বসা থেকে উঠে পড়ে আর মিতালিকে উদ্দেশ্য করে বলে, তুমি কি বলছো মিতালি? তুমি আমায় ভালোবাসো? কই, এই কথা তো কখনো তুমি আমায় আগে বলনি। অনেকের কথায় মিতালি রেগে যায় আর বলে, সেটাকে মুখে বুঝিয়ে বলে দিতে হবে? আমার ব্যবহারে কখনো তার প্রমাণ পাও না? মিতালির কথা অনেক চুপ করে যায়। মিতালি বলতে শুরু করে, আমার যখন 14 বছর বয়স, ক্লাস 8-এ পড়ি, একদিন খেলার মাঠে আমি তোমায় দেখেছিলাম। তুমি আমার থেকে 1 বছর সিনিয়র ছিলে। আমি সেদিন থেকেই তোমাকে ভালোবাসি। তখন ছোট ছিলাম, অতটা আমি বুঝতে পারিনি, কিন্তু আস্তে আস্তে যখন বড় হলাম তখন আমি ফিল করলাম এরই নাম ভালোবাসা। তারপর তুমি যখন তোমার সমস্যার কথা বলেছিলে, আমার খুব কষ্ট হচ্ছিল। তুমি পরীক্ষা না দেবে না বলেছিলে। সেই মুহূর্তে আমি কি করব বলো? আমার কাছে টাকা ছিল, তাই আমি তোমাকে সাহায্য করলাম। তুমি বলেছিলে স্কলারশিপে টাকা পেয়ে তুমি আমায় দিয়ে দেবে। আমি টাকা নিতে চাইনি, তুমি জোর করে দিয়েছিলে। তারপর তোমার বাবা যখন তোমাকে বাড়ি থেকে বের করে দিল, আমি তোমায় ফোন করেছিলাম। কেন জানি না, আমার খুব চিন্তা হচ্ছিল তোমার জন্য। আমার খুব কান্না পাচ্ছিল। তুমি যখন বলেছিলে সারা রাত স্টেশনে ছিলে, আমার যে কী কষ্ট হচ্ছিল কি করে বোঝাবো। তারপর আমি বাবাকে বলি তোমাকে বাবার কোম্পানিতে কাজের ব্যবস্থা করে দিই। এগুলো তো প্রমাণ, আর নতুন করে কি প্রমাণ দেব বলো? তুমি কি আমার চোখের মধ্যে তোমার প্রতি ভালোবাসা খুঁজে পাওনি? মিতালির কথায় অনেক চুপ করে বসে থাকে। তারপর মিতালি বলে, কি গো, কোথায় হারিয়ে গেলে? আমার প্রশ্নের উত্তর দাও। মিতালির কথায় অনেকের চেতনা ফিরে। সে বলে, মিতালি কি বলবো আমি তোমায়? আমার সামনে হাজারো সমস্যা, আমার বাবার অবহেলা, বাবার অপমান, আর্থিক ব্যবস্থা সব নিয়ে আমি এত চিন্তিত ছিলাম, তোমার বিষয়টা কখনো ভাবিনি। আমি জাস্ট তোমাকে বন্ধু হিসাবে দেখেছি। তোমাকে যে ভালো লাগে না তা নয়, কিন্তু সেটা কেবল বন্ধুর মতো। কারণ আমার সমস্যাগুলো আমার সামনে একটা দেওয়ালের মতো দাঁড়িয়েছিল, আমি যেটা থেকে বেরোতে পারছিলাম না।
তাই হয়তো ওইসব বিষয় নিয়ে আমি ভাবিনি। কিন্তু আমায় তুমি এত ভালোবেসে ফেলেছ। তোমাকে পছন্দ করি না যে তা নয়, শুধু ভালো বন্ধু হিসাবে করি। তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। তোমাকে আমি রেসপেক্ট করি। তোমার পজিশন আমার পজিশন সম্পূর্ণ আলাদা। তোমার বাবার কোম্পানিতে আমি কাজ করি, তার বেতনভুক্ত কর্মচারী আমি। আর তোমার বিয়ে ঠিক হয়েছে একজন বিজনেসম্যানের সাথে। আমি তো তার যোগ্যও নই। আমার মনে হয় না তোমার বাবা আমাকে মেনে নেবে। তাই মিথ্যে স্বপ্ন আমি আর তোমাকে দেখাবো না। আমি তোমার যোগ্য নই মিতালি। তুমি তোমার বাবার পছন্দ করা পাত্রকেই বিয়ে করো। আর তোমার বাবার কোম্পানিতে এই কাজটা আমার খুব দরকার। এখনও সেইভাবে আমি স্বাবলম্বী হয়ে উঠতে পারিনি। এই মুহূর্তে তোমার বাবা যদি আমাকে তাড়িয়ে দেয়, আমার কিন্তু সমস্যা হয়ে যাবে। তাই তুমি আমায় ভুল বুঝো না। থাক না কিছু অজানা কথা, যেটা আমাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ রইল। অনেক দোয়া রইল তোমাকে। তুমি বিয়ে করে সুখী হও, আর তুমি সুখী হবে ইনশাআল্লাহ। এটাই কি তোমার শেষ কথা? হুম। আমি জানতাম তুমি একজন সাহসী যুবক, কিন্তু তুমি যে এত কাপুরুষ আমার তো সেটা জানা ছিল না। ঠিক আছে, তোমার কথাই শেষ কথা। আর আমি কখনো তোমার সামনে আসবো না, আর কখনো বলবো না আমি তোমাকে ভালোবাসি। ভালো থাকবে, জীবনে অনেক বড় হও, তোমার লক্ষ্য তুমি পূরণ করো। এই পাগলিটাকে আর তার পাগলামিটাকে ক্ষমা করে দিও প্লিজ। মিতালি বাড়ি ফিরে আসে। তার বাবা তাকে জিজ্ঞেস করে, তুই কোথায় গিয়েছিলিস? কার সাথে দেখা করতে? তোর নাকি ফোন সুইচ অফ। জায়ান ফোন করেছিল, বলছে ফোন বন্ধ। বাবা, তুমি ওকে বলে দাও আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব নয়। আমি একটা ছেলেকে ভালোবাসি, আর তাকে যদি না পাই আমি আর জীবনে বিয়ে করব না। মিতালির মুখ থেকে এই কথা শুনে রেজ্জাক খান রাগ ধরে রাখতে পারে না। সে মেয়ের গালে একটা চড় মারে, আর দাঁত কটমট করতে করতে ঝাঁঝিয়ে সরে মেয়েকে বলে, এসব প্রেম করার জন্য তোকে আমি পৃথিবীতে এনেছি? তোর লজ্জা করছে না? তুই আমার সামনে ভালোবাসার কথা বলছিস? আর ছেলেটা কে রে? তাকে আমার দেখতে ইচ্ছা করছে। যে জায়ানের মতো ছেলেকে ফিরিয়ে দেয়, সেই ছেলেটার নাম কি? বাবা, আমি যদি তার নামটা বলি তুমি তাহলে তাকে মেনে নেবে তো? তুই নামটা বলে দেখ, বাকিটা আমি বুঝে নেব। আমার মেয়ে যেখানে সুখী হবে আমি সেটা করব। তোরা দু বোন আমার কাছে কলিজা। এই জায়গায় আমার কারোর সাথে সমঝোতা করব না। তোর সুখই আমার সুখ। বাবার কথায় মিতালি বলে, বাবা, ওর নাম অনিক হাসান। ও তোমার কোম্পানিতে কাজ করে। আমি সুপারিশ করেছিলাম ওকে কাজ দেওয়ার জন্য। কথাটা মিতালি শেষ করতে দিল না। তার আগে ওর বাবা চিৎকার করে বলল, আর মেয়েকে বলল, তার মানে ওই ভিখারির বাচ্চা আমার মেয়ের জামাই হবে? আমি তো ভাবতে পারিনি তোর রুচি এত নিম্ন। তোর মতো মেয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই অনেক ভালো। আমি তোর মুখ দেখতে চাই না। তুই আমার মেয়ে হওয়ার যোগ্যতা রাখিস না। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। কথাটা বলে রেজ্জাক খান সেখান থেকে চলে যায়। মিতালি কাঁদতে থাকে। মিতালির কান্না দেখে তার ছোট বোন মিথিলা তার কাছে আসে, আর আপুকে সান্ত্বনা দিয়ে বলে, আপু, তুই এটা ঠিক কাজ করিসনি। তুই তো জানিস বাবা কত রাগী মানুষ। না জানি ভাইয়ার কি ক্ষতি করে। বোনের কথায় মিতালি চমকে ওঠে আর বলে, ওর কি ক্ষতি করবে? না, ওর কোনো ক্ষতি করতে পারবে না বাবা। আমি ওকে ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। আজ আমি গিয়েছিলাম ওর কাছে, ও বলেছে আমার প্রতি কোনো ফিলিংস নেই ওর। তাই এটা তো একতরফা প্রেম, ওর কোনো দোষ নেই। আমি চলে এসেছি ওর কাছ থেকে। তুই বাবাকে একটু বুঝিয়ে বলবি, বাবা যেন ওর কোনো ক্ষতি না করে। তাহলে আমি মরে গিয়েও শান্তি পাবো না। হ্যাঁ, আমি ওকে বড্ড বেশি ভালোবাসি। তার পরের দিন সকালবেলা রুমের মধ্যে মিতালিকে পাওয়া যায় মৃত অবস্থায়। হাতে শিরা কেটে আত্মহত্যা করে সে। আপুকে এই অবস্থায় দেখে মিথিলা চিৎকার করে কেঁদে ওঠে। রেজ্জাক খান ও তার স্ত্রী জাহানারা বেগম ছুটে আসে। মিতালিকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে মিতালি মারা যায়। রেজ্জাক খান মাথায় হাত দিয়ে সেখানেই বসে পড়ে। জাহানারা বেগম মিথিলা চিৎকার করে কেঁদে ওঠে।
খবর যায় জায়ানদের পরিবারের কাছে। জায়ান সব কথা শুনে রেজ্জাক খানকে উদ্দেশ্য করে বলে, স্যার, আপনি তো বলেন আমার মেয়েদের ভদ্র শিক্ষা দিয়েছি। এই শিক্ষার নমুনা মেয়ে প্রেম করছে তার খবর আপনি জানেন না, তাও আবার এরকম একটা ভিখারির বাচ্চার সাথে। জায়ান চৌধুরীর কথায় মিথিলা রেগে যায়। সে জায়ান চৌধুরীকে উদ্দেশ্য করে বলে, কাটাখাই নুনের ছিটা দিতে এসেছেন আপনি? এখান থেকে চলে যান, আর কখনো আসবেন না। একে আমার আপু মারা গেছে, আর আপনি এই কথাগুলো বলছেন? এসব কথা বলার সময় এখন? মিথিলা বাড়িতে ছুটে আসে। সে মিতালির ফোন থেকে অনেককে ফোন করে আর বলে, হ্যালো, আমি মিথিলা, মিতালির ছোট বোন। আমি কি অনেক ভাইয়ার সাথে কথা বলছি? অনেক তখন রান্না করছিল। সে ভেবেছিল মিতালি ফোন করেছে, কিন্তু মিতালির কণ্ঠ তো সে চেনে। তারপর কণ্ঠস্বরটা একটু অন্যরকম লাগলো। কিছুক্ষণ ভেবে সে বলল, কে তুমি? এটা তো মিতালির ফোন নাম্বার, তোমার কাছে গেল কি করে? পরে সব কথা বলবো ভাইয়া, আপনি এখন ওখানে থাকবেন না, আপনার বড় বিপদ। কালকে রাতে আমার আপু আত্মহত্যা করেছে। আমার বাবার সাথে কালকে আপুর খুব ঝগড়া হয়েছে। আপু আপনার বিষয়ে বাবাকে বলেছে। বাবা খুব রেগে গিয়ে আপুকে মারধর করেছে। বাবা মনে হয় পুলিশে যেতে পারে। আপনি তাড়াতাড়ি ওখান থেকে চলে যান, আমি বাবাকে বুঝিয়ে বলছি। মিথিলার কথায় অনেক ওখানেই বসে পড়ে। সে ভাবতেও পারেনি মিতালি তাকে এত ভালোবাসে যে শেষ পর্যন্ত আত্মহত্যা করবে। কিন্তু সে কি করবে? তার আর্থিক অবস্থা যেরকম, তাতে কোনোদিনই রেজ্জাক খান তাকে তার মেয়ের জামা হিসেবে মেনে নেবে না। অনেকের খুব কষ্ট হয়। একটা নিষ্পাপ মেয়ে তার জন্য নিজের জীবন শেষ করে দিল। পুরুষ মানুষ, তাই হয়তো চিৎকার করে কান্না করতে পারছে না। সে তখন মিথিলাকে বলল, আমি তো ভাবতেই পারছি না মিতালি আত্মহত্যা করবে। আমি কোথায় যাব? আমার তো যাওয়ার সব রাস্তা বন্ধ। আমার বাবা আমাকে তার বাড়িতে ঢুকতে দেয় না। মামার কাছে ছিলাম, কিন্তু সেই মামা এখন অন্য জায়গায় কাজ করে, ওখানেই থাকে না। আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না। অনেকের কথা শুনে মিথিলা বলল, আপনি চিন্তা করবেন না, আপনাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমার। আপু আপনাকে খুব ভালোবাসতো, আপনাকে রেসপেক্ট করতো, তাই আপনার ক্ষতি আমি করতে দেব না। আপুর সাথে আপনার মিলন ছিল না, হয়তো আল্লাহর ইচ্ছা ছিল না, তাই হয়তো হয়নি। আপু খুব জেদি ছিল, আর সেই জেদ নিয়ে ও চলে গেল। আমি একটা ঠিকানা দিচ্ছি, আপনি ওখানে চলে যান। ওখানে আপনি সুরক্ষিত থাকবেন, কেউ ক্ষতি করতে পারবে না। আমি বাবাকে বুঝিয়ে বলছি। আপনি যাদের কাছে থাকবেন তারা ভালো মানুষ। আপনি ওনাকে বলবেন, উনি আপনার কাজের ব্যবস্থা করে দেবেন। আমি এক্ষুনি ওনাকে ফোন করছি, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। তারপর মিথিলা তার পরিচিত মানুষটাকে ফোন করে। তার নাম রশিদ খান। সে মিথিলার বান্ধবী তানিয়ার নানু হয়। মিথিলা তাকে বলে, হ্যালো নানু, আমার এখন বেশি কথা বলার সময় নেই, আমি খুব বিপদের মধ্যে আছি। এক ব্যক্তিকে তোমার ওখানে পাঠাচ্ছি, সে খুব বিশ্বাসী মানুষ। তুমি তাকে তোমার কাছে রেখে দেবে, আর যদি পারো তো তার জন্য একটা কাজের ব্যবস্থা করে দেবে। ছেলেটা ভালো। মিথিলার কথায় রশিদ খান কিছু বুঝতে পারে না। সে তখন পার্টি অফিসে ছেলেদের নিয়ে মিটিং করছিল। বাইরে বেরিয়েছে। সে মিথিলাকে বলে, তোর কি হয়েছে? তুই এভাবে কথা বলছিস কেন? আর তুই কাকে পাঠাবি আমার কাছে? কার কাজের ব্যবস্থা করে দিতে হবে? আমি এখন কিছু বলতে পারছি না নানু, আমার খুব বিপদ। আমার আপু মারা গেছে। তারপর মিথিলা সংক্ষেপে রশিদ খানকে সবকিছু খুলে বলে। সব শুনে রশিদ খান বলে, ঠিক আছে, তোকে চিন্তা করতে হবে না, সব ব্যবস্থা আমি করে দেব। তুই সাবধানে থাকবি, আর ছেলেটাকে পাঠিয়ে দে আমার কাছে। মিথিলার দেওয়া ঠিকানায় অনেক চলে যায় সেখান থেকে। রেজ্জাক খান মেয়ের মৃত্যু মেনে নিতে পারে না। সে ভেঙে পড়ে, অনেককে শাস্তি দেওয়ার কথা ভাবে, কিন্তু মিথিলা তাকে বোঝায় আর বলে, বাবা তুমি ছেলেটার কোনো ক্ষতি করবে না, ছেলেটার কোনো দোষ নেই। প্রেমটা ছিল একতরফা। আপু ছেলেটাকে ভালোবাসতো, আর ছেলেটা এই বিষয়ে কিছু জানতো না। আপু আমাকে সব কিছু বলেছে। কোনো তথ্য প্রমাণ নেই। তুমি যে থানায় যাবে, কিসের ভিত্তিতে যাবে? কোনো প্রমাণ যদি না থাকে পুলিশ কেস নেবে না, তোমার সম্মান চলে যাবে। তাই বলছি বাবা, তুমি আর কিছু করো না। মিথিলার কথা শুনে রেজ্জাক খান বলল, তার মানে
অনেক মিতালিকে ভালোবাসতো না? না বাবা, অনেক ভালোবাসতো না। আর অনেক এই বিষয়ে কিছু জানতো না। তুমি যখন আপুর বিয়ে দেবে ঠিক করলে, ও তখনই অনেককে বলেছিল। কিন্তু অনেক বলেছিল, এখন এইসব নিয়ে আমার ভাবার সময় নেই, আমাকে আমার লক্ষ্য পূরণ করতে হবে। তাই তুমি তোমার বাবার দেখা পাত্রকে বিয়ে করে নাও। এই কথা শুনে আপু খুব ভেঙে পড়েছিল, কারণ নিজের থেকে অনেককে সে বেশি ভালোবাসতো। আর এটাই হলো কাল। তাই বাড়িতে এসে আপু আমাকে সব কিছু বলল। আমি ওকে অনেক বোঝালাম, কিন্তু আমি ভাবতে পারিনি আপু এভাবে আত্মহত্যা করবে। এতে অনেকের কোনো দোষ নেই বাবা। মেয়ের কথা শুনে শান্ত হয় রেজ্জাক খান। এদিকে চাকরি ছেড়ে দিয়ে অনেক মিথিলার দেওয়া ঠিকানায় যায়। সেই ভদ্রলোক মিথিলার ঘনিষ্ঠ বান্ধবী তানিয়ার নানা। ও নানু ওর ছেলে ও মেয়ে কর্মসূত্রে ব্যাঙ্গালোরেই থাকে। স্বামী স্ত্রী ওরা ওখানে থাকে। ভদ্রলোকের নাম রফিক খান। উনি একজন সমাজসেবিক ও রাজনীতিবিদ। অনেককে দেখে রফিক খান বলে, আমাদের বাড়ি খুঁজে পেতে আশা করি তোর কোনো অসুবিধা হয়নি। রশিদ খানের কথা শুনে শুনে অনেক বলল, না না স্যার, অসুবিধা হয়নি। বিখ্যাত মানুষের ঠিকানা খুঁজতে কখনো অসুবিধা হয়? এলাকায় শুধু একজনকে জিজ্ঞাসা করেছি, সাথে সাথে সকলেই দেখিয়ে দিল। মনে হচ্ছে আপনি এই এলাকার বিখ্যাত একজন। বিখ্যাত কিনা বলতে পারবো না, তবে মানুষের জন্য কাজ করতে ভালো লাগে। মানুষ যখন বিপদে পড়ে তখন সবাই আমার কাছে আসে, আমি তাদের ফিরিয়ে দিই না। আমি আমার মতো করে তাদের পাশে থাকার চেষ্টা করি। আমার পুরো পরিবার স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত ছিল। আমার বাবাকে কয়েকবার জেল খাটতে হয়েছে। পরবর্তীকালে বাবার কাছ থেকে আমি অনুপ্রেরণা পেয়ে মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। তাই আমি রাজনীতিতে যোগ দিই, কারণ এটাই একমাত্র মাধ্যম মানুষের পাশে থাকার, মানুষের জন্য কাজ করা। আমার এক ছেলে এক মেয়ে। ছেলে ব্যাঙ্গালোরে থাকে, মেয়ে দিল্লিতে থাকে। আমার নাতনি তানিয়া, যে মিথিলার ঘনিষ্ঠ বান্ধবী, এখন কলকাতা থেকে পড়াশোনা করছে। আমাকে মিথিলা ফোন করেছিল, ও সমস্ত কিছু বলেছে। মিথিলা খুব ভালো মেয়ে, ও কয়েকবার আমাদের এখানে এসেছে। তাই ও যখন আমাকে ফোন করে সব কিছু বলল, আমি আর না করতে পারিনি। ও জানতো আমি সমাজে মানুষের জন্য কাজ করি। মিথিলা বলছিল এ বিষয়ে তোমার কোনো দোষ নেই। ওর আপু যে আত্মহত্যা করেছে সেটাও ভুলের জন্য হয়েছে। তাই ও আমাকে ওখান থেকে সরিয়ে দিল। ওর বাবাকে বুঝিয়ে বলেছে ওর বাবা থানায় যায়নি। তবু তোমাকে দেখে যদি ওর বাবার মেয়ের কথা মনে পড়ে, তাই ও তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আর ও বলেছে আমি যেন তোমাকে আমার মতো শিক্ষা দিয়ে বড় করি, তোমার কষ্ট যেন না হয়, তুমি যেন ভবিষ্যতে একজন ভালো মানুষ হতে পারো। মেয়েটা এমন করে বলল, আমিও না করতে পারলাম না। আমি অবশ্যই তোমাকে ভালো একটা মানুষ করব, ভালো পথ দেখাবো। আর অবশ্যই তুমি সেই পথ ধরে যদি হাঁটতে পারো, অবশ্যই তুমি তোমার লক্ষ্য পূরণ করবে। তুমি এখন এসেছো, ক্লান্ত হয়ে গেছো, একটু রেস্ট নাও। তারপর আমি তোমাকে আগে একটা কাজ পাইয়ে দেবো। কাজ না করলে টাকা আসবে না, টাকা না থাকলে মনে শান্তি আসবে না, শান্তি না থাকলে জীবনে কিছু করার ইচ্ছেই থাকবে না। আমার এক বন্ধু আছে, আমি তোমাকে সেখানে কাজের ব্যবস্থা করে দেব। তার একটা স্কুল আছে, সেখানে বাচ্চাদের পড়াতে হবে। তুমি ওইটা দিয়ে শুরু করো, আর তার সাথে আমার সাথে রাজনীতি করো। সঠিক পথ ধরে হাঁটো, দেখবে আল্লাহ তোমার সাথে আছে, কোনো বাধা তোমাকে আটকে রাখতে পারবে না। রশিদ খানের কথা শুনে অনেকের খুব ভালো লাগলো, আর মনে মনে বলল, এতদিন তো আমি এরকম একটা মানুষকেই খুঁজছিলাম। তাহলে এতদিনে আমি সেই মানুষটার কাছে পৌঁছতে পেরেছি, যাকে আমার জীবনে খুব প্রয়োজন ছিল। ধন্যবাদ মিথিলা, আমাকে সঠিক লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। রশিদ খানের কাছ থেকে রাজনৈতিক শিক্ষা নেয় অনেক। রশিদ খান সমাজে বিভিন্ন মানুষের সাথে অনেকের আলাপ করিয়ে দেয়। রশিদ খান তাদেরকে উদ্দেশ্য করে বলে, তোমরা বলতে যে আমার সব কিছু শেষ হয়ে গেল, কারণ আমার ছেলে এই প্রফেশনে আসেনি। সে একজন ডাক্তার, সে তার কাজে ব্যস্ত। কিন্তু আমার নিজের রক্তের সম্পর্কে কেউ না এলেও
এই অনিক এসেছে আজ আমার কাছে। আমি ওকে দীক্ষা দিয়েছি আর আমি আমার মতো করে ওকে তৈরি করেছি। এই অনিক একদিন এই সমাজের অনেক উপকার করবে। অনিক দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করবে। ওই হবে আমার যোগ্য উত্তরসূরি। আমার বংশের পূর্বপুরুষরা যে বীজ বপন করেছিল, এই অনিক তার ধারাকে বহন করে নিয়ে যাবে। ওর সাথে আমার রক্তের সম্পর্ক না থাকলেও ও আমার পরম আত্মীয়। রশিদ খানের কথা শুনে অনেক বলে, স্যার আজকে আপনি আমাকে অনেক বড় দায়িত্ব দিলেন। আমি কথা দিচ্ছি, আমি আপনার কথা রাখব। আমার জীবন দিয়ে হলেও তা পূরণ করার আমি চেষ্টা করব। আমি মানুষের পাশে থাকব, অবশ্যই মানুষের বিপদে মানুষকে রক্ষা করব। আপনার দেখানো পথেই আমি হাঁটব। রাজনীতির সাথে সাথে অনেক একটা প্রাইভেট স্কুলে বাচ্চাদের পড়াতো। সে স্কুলে একটা ম্যাডাম ছিল, তার নাম তাপসী। তাপসীদের পারিবারিক অবস্থা মোটামুটি ভালো ছিল, তবু নিজে কিছু ইনকাম করতে চাইছিল, তাই সে বাচ্চাদের পড়ানোর কাজ করে। তার আবার অনেককে খুব ভালো লাগতো। একদিন তাপসী অনেককে বলল, অনেক, এলাকার প্রত্যেকটা মানুষ আপনার প্রশংসা করছে। আমার খুব ভালো লাগছে যে আপনি আমাদের স্কুলে পড়ান। আপনার মতো সহকর্মীকে পেয়ে আমি খুব গর্বিত। তাপসী ম্যাডামের কথা শুনে অনেক বলল, ধন্যবাদ তাপসী আমার প্রশংসা করার জন্য। তবে আমি চেষ্টা করছি। জানি না মানুষের উপকারে কতটা লাগতে পারছি, তবে আমার যিনি আইকন রশিদ খান, তার দেখানো পথেই হাঁটছি। আপনি তো প্রশংসার যোগ্য, তাই তো প্রশংসা করছি। আপনার অ্যাটিটিউড আমার খুব ভালো লাগে। আমার মনে হচ্ছে আমি আপনার প্রেমেই পড়ে গেছি। তাপসের কথা শুনে অনেক তাপসীর দিকে আর চোখে তাকালো, তারপর বলল, আমার কাজকে ভালোবাসুন, আমাকে নয়। আমার মধ্যে কোনো অ্যাটিটিউড নেই, ওটা আপনার চোখের ভুল তাপসী ম্যাডাম। চলুন পরে কথা হবে, ক্লাস আছে। কথাটা বলে অনেক চলে যায়। তাপসী তার চলে যাওয়ার দিকে তাকায় আর মনে মনে বলে, অনেক, আমার প্রেমে তোমাকে পড়তেই হবে। আজ পর্যন্ত কত ছেলেকে আমার রূপে ফাঁসিয়েছি, তুমি তো ছাড়। এই রূপের আগুনে তোমাকে পোড়াবো। তোমার এই নিরামিষ কথাবার্তা আর থাকবে না। তাপসী অনেকের পিছনে লেগেই থাকে, কিন্তু অনেক সেসবে রেসপন্স করে না। তাপসীর নেচার ওই রকম, ও যখন যাকে দেখে তাকেই তার ভালো লেগে যায়। দেখতে দেখতে 8টা বছর হয়ে যায়। সে এখন রাজনীতি দলের বড় নেতা। তারপর তাকে প্রেসিডেন্সি পদে নির্বাচিত করা হয়, কিন্তু সেটা প্রকাশিত হয় না। সেটা অনেকের ইচ্ছা নয়, সেসব গোপন করে সে কাজ করতে থাকে। হঠাৎ একদিন তার অফিসে বসেছিল অনেক, তার ফোনটা বেজে ওঠে। দেখে অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছে। অনেক বলে, আসসালামু আলাইকুম, কে বলছেন? অনেকের কথা শুনে তার ছোট বোন তুলি বলল, নিজের বোনকে কেউ আবার আপনি বলে? ও তুই বলবি তো সে কথা। তা এই নাম্বারটা কোথা থেকে এলো? এইটা তো তোর ফোন নাম্বার নয়। ফোনটা নতুন নয় ভাইয়া, সিমটা নতুন। আর শোন না, ছোট ভাইয়া তোকে কি বলবে? ও তোর নাম্বার জানতো না। আমাকে জিজ্ঞাসা করছিল তুই এখন ভালো কাজ করছিস, তোর সাথে একটা জিনিস চাইবে। কি চাইবে ও আমাকেও বলেনি, শুধু বলেছে জিনিসটা খুব প্রয়োজন। কি সেটা আমি বলতে পারবো না, তুই ছোট ভাইয়ের সাথে কথা বল। তুলি ফোনটা সুমনকে দেয়। সুমন ফোন ধরে। ভাইয়া কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই কি করছিস? কি আর করব, বলতে পারিস পুরোপুরি বেকার। ভাবছি অনলাইনে একটা ব্যবসা করব, সেই জন্য আমার একটা ল্যাপটপে খুব প্রয়োজন ভাইয়া। প্লিজ তুই আমাকে একটা ল্যাপটপ কিনে দিবি? সুমনের কথা শুনে অনেক বলল, ল্যাপটপ সে তো অনেক টাকা দাম, আমার কাছে অত টাকা নেই। ভাইয়া তুই এখন কাজ করছিস, কিনে না দেওয়ার কি আছে? কাজ করছি ঠিক কথা, কিন্তু আমি তো অত টাকা বেতন পাই না। তোর একটা ল্যাপটপ কমপক্ষে 50,000 টাকা দাম, অত টাকা আমি কি করে দেব? ভাইয়া তুই তো লোন পাস, কোম্পানি থেকে লোন নিয়ে কিনে দে, পরে চাকরি থেকে লোন পরিশোধ করে দিবি। সুমনের এই কথা অনেক কি বলবে ভেবে পেল না। এই সুমন অনেককে সহ্য করতে পারতো না। অনেক সময় তার মায়ের কাছে মিথ্যে কথা বলে অনেককে বকা খাওয়াতো, আর আজকে কি সুন্দর যুক্তি দেখিয়ে দিল। কিছুক্ষণ ভেবে অনেক বলল, ঠিক আছে, আমি দেখছি, যদি লোন করা যায় আমি তোকে টাকা পাঠিয়ে দেব।
অনেকের ইচ্ছা নেই সুমনকে সাহায্য করার, তবু সে থাকতে না পেরে 50,000 টাকা পাঠায় সুমনকে। টাকা দিয়ে সুমন খুব খুশি হয়। সে তার মাকে বলে, জানো মা, বড় ভাইয়া এখন ভালো কাজ করে। আমি ভাইয়াকে বলেছিলাম একটা ল্যাপটপ কিনে দিতে, অনলাইনে ব্যবসা করব। ভাইয়া আমাকে 5,000 টাকা পাঠিয়ে দিয়েছে। সুমনের কথা শুনে তার মা রেশমা বেগম বলে, এই সংসারে খেয়েছে আর তার জন্য কিছু করতে হবে না? ভাই বিপদে পড়েছে, সাহায্য চেয়েছে, ভালো চাকরি করেছ তাই চেয়েছে তো। মায়ের কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা তুলি বলে, মা, তুমি বড় ভাইয়ের দোষ দিও না। তোমরা যে কদিন ওকে খেতে দিয়েছো আর কম অত্যাচার করনি। ভাইয়া কত পরিশ্রম করতো, মাঠে সবজি চাষ করতো, আবার বাজারে বিক্রি করতে যেত, তার সাথে আবার পড়াশোনা করতো, তাও নিজের স্কলারশিপের টাকায় নিজেই এক্সাম ফি দিয়েছে। এত অত্যাচার সত্ত্বেও সংসার থেকে যেতে চায়নি বড় ভাইয়া। কিন্তু বাবা যেদিন ওর মুখের সামনে দরজা বন্ধ করে দিল, সেদিন ভাইয়ের কাছে আর কোনো উপায় ছিল না। ভাইয়া অনেক চেষ্টা করে তবেই এই কাজ পেয়েছে। আর তুমি বলছো এই সংসারে খেয়েছে, তোমার বলতে লজ্জা করলো না? আরে ভাইয়া তোমার নিজের পেটে ধরেনি তো ঠিক কথা, কিন্তু ওর সাথে তো তোমার রক্তের সম্পর্ক আছে। তুমি তো নিজের খালা। বাবা তো ভাইয়াকে সহ্যই করতে পারতো না, আর তুমিও তাই করতে। শুধু দাদি একমাত্র ভাইয়াকে ভালোবাসতো। দাদি চলে যাওয়ার পর ভাই অনেক কষ্ট পেয়েছে। আমি তো দেখেছি ভাইজান চোখের জল, ভাইয়া দীর্ঘ নিঃশ্বাস। তুমি কোনো দিনও পাশে এসে ভাইয়ার মাথায় হাত বুলিয়ে দাওনি, প্রতি পদে ভাইয়াকে অপমান করে গেছো। মেয়ের কথা শুনে রেগে যায় তার মা রেশমা বেগম আর বলে, এই তুই এত বড় বড় কথা বলবি না, যত সব ফালতু কথা। তোর বাবা বেচনায় পড়ে আছে, খবর পেয়েছিস নিশ্চয়ই? কই একদিনও তো দেখতে এলি না। দেখতে না এলে কি হবে? টাকা তো প্রতি মাসে মাসে পাঠিয়েছে, তোমাদের টাকা পেলেই হবে। অনিকের বাবা ইয়াকুবের স্ট্রোক হয় আজ 5 বছর, বিছানায় পড়ে আছে। তুলি তার বড় ভাইয়াকে ফোন করেছিল। অনেক আসেনি তার বাবাকে দেখতে, কিন্তু অনেক তার বাবার চিকিৎসার জন্য প্রতি মাসে টাকা পাঠিয়ে দেয়। আজকে তুলি তার বাবার ওষুধ কিনতে শহরে গিয়েছিল। হঠাৎ ট্রেন থেকে নামার সময় একটা ছেলের সঙ্গে ধাক্কা খায়, আর তুলি তাকে ঝাঁঝালো স্বরে বলে, কানা নাকি, চোখে দেখতে পান না? আগে আমি নামি, তবে তো আপনি উঠবেন। তাড়াতাড়ি করতে পারো না? তুমি নামতে নামতে তোর ট্রেন ছেড়ে চলে যাবে, তাহলে আমি আমার বাড়ি পৌঁছাবো কি করে? দেখতে তো পাচ্ছেন ট্রেনে কত ভিড়, তার উপরে শাড়ি পরে কি যে সমস্যা তার ঠিক নেই। শাড়ি যখন পরতে পারো না, কেন পরেছো? তাতে আপনার কি? আমার কিছু যায় আসে না। শাড়ি পরলে দেখতে সুন্দর লাগে, কিন্তু গুছিয়ে পরতে হয়। আর তুমি যেভাবে শাড়িটা পরেছো। সৈকতের কথায় তুলি নিজের দিকে তাকিয়ে দেখে তার শাড়ির পিন খুলে গেছে আর শাড়ির আঁচল খসে পড়েছে। তুলি নিজের দিকে তাকিয়ে লজ্জা পায়। সে সাথে সাথে সেখান থেকে চলে আসে আর কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। সৈকত তুলির কাছে যায় আর বলে, এবার থেকে গুছিয়ে শাড়ি পরে বের হবে, তা না হলে শাড়ি পরার দরকার নেই। শাড়ি পরলেই রমণীদের আলাদা সুন্দর লাগে। আগেরকার মহিলারা বেশিরভাগ শাড়ি পরতো, কিন্তু এখনকার মেয়েরা এত শাড়ি পছন্দ করে না। আমার মনে হয় শাড়ির থেকে চুড়িদার অনেক বেশি সেফ। সৈকতের কথায় তুলি রেগে যায় আর বলে, আপনাকে জ্ঞান দেওয়ার জন্য ডাকা হয়নি। ট্রেন ছেড়ে দেবে, আপনি চলে যান। ছেড়ে যাই তো কি হবে, আবার পরে ট্রেন আসবে, তবুও তোমার সাথে গল্প করব। আজব লোক তো মশাই আপনি। তাড়াতাড়ি করে ট্রেনে উঠে গিয়ে আমার সাথে ধাক্কা গেলেন, আবার বলছেন চলে যাক। চলে গেলে পরে ট্রেনে যাবেন? আমি কি জানতাম আজকে তোমার সাথে দেখা হয়ে যাবে? তাহলে তো এত তাড়াতাড়ি ট্রেনে উঠে যেতাম না। তবে একদিকে ভালোই হয়েছে ধাক্কা খেয়ে। অসভ্য লোক একটা। এতে অসভ্যের কি দেখলে? আপনার সাথে কথা বলতে ভালো লাগছে না। আপনি কি এখান থেকে যাবেন? তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? আমার লোক আসবে। কি বিয়ে আসবে বুঝি?
সৈকতের কথা তুলি বিরক্ত হয়, কোনো উত্তর দেয় না, মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকে। ঠিক সেই সময় সুমন আসে সেখানে আর তুলিকে জিজ্ঞেস করে, ওষুধ পেয়েছিস? পেয়েছি, কিন্তু ভাইয়া মেডিসিনগুলোর অনেক দাম। আমি তো অত টাকা নিয়ে আসিনি, তাই সব কেনা হয়নি। কিছু মেডিসিন বাকি আছে, আবার মনে হয় কালকে আসতে হবে। আমিও তো টাকা আনিনি যে ওষুধগুলো কিনে নেব। এখন 2 দিন যাক, তারপর আসবো। এখন মেডিসিনের অনেক দাম। সুমন কথা বলতে বলতে সৈকতের দিকে তাকায়। তারপর সে সৈকতকে চিনতে পেরে বলে, আরে সৈকত ভাইয়া, কেমন আছেন? আর আপনি এখানে? আপনি তো এখন দক্ষিণ ভারতে থাকেন। আগে চেন্নাই থাকতাম, এই পরশুদিন এসেছি। এখানে নতুন কোম্পানি খুলেছি, তার কাজ চলছে। ও আচ্ছা, তাহলে আপনি তো গাড়ি করে যাতায়াত করেন। ট্রেনে করে কোথায় যাচ্ছেন? আমি আত্মীয়ের বাড়ি গিয়েছিলাম, গাড়িটা সার্ভিসে দেওয়া আছে, তাই বাধ্য হয়ে ট্রেন নিয়ে করে যেতে হচ্ছে। তুলি সৈকত সুমনের কথা শুনছে আর দুজনের মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। সেটা দেখে সৈকত বলল, তোমার বোন হাঁ করে তাকিয়ে আছে, ও বোধহয় আমাকে চিনতে পারেনি। তোমার বোনে তো জগরুটে কেন? আগে তো ছিল না। সৈকতের কথা সুমন তার বোনের দিকে তাকায় আর তুলিকে উদ্দেশ্য করে বলে, তুলি, তুই সৈকত ভাইয়াকে চিনতে পারছিস না? সুমনের কথা তুলি বলে, কে সৈকত ভাইয়া? মনে নেই? বড় ভাইয়ার বন্ধু, আমাদের বাড়িতে কতবার এসেছে। প্রায় 2-3 মাস আগে আমার সাথে দেখা হয়েছিল। আমি ভাইয়াকে চিনতে পারিনি, তারপর পরিচয় দিতে বুঝতে পারলাম। সৈকত ভাইয়া, আমার বোন তুলিকে চিনতে পেরেছ? সুমনের কথা শুনে সৈকত বলল, খুব ভালো করে চিনতে পেরেছি, যদি এখন অনেক বড় হয়ে গেছে আর দেখতে খুব মিষ্টি হয়ে গেছে, কিন্তু স্বভাব তো পাল্টায়নি, আগের মতো জগরুটে রয়ে গেছে। সৈকতের কথা তুলি রেগে যায় আর বলে, আপনি মিথ্যে কথা বলছেন কেন? আমি কখন আপনার সাথে ঝগড়া করলাম? এই ছোট ভাইয়া, তুই এখান থেকে চল। এই লোকটা প্রচুর মিথ্যে কথা বলে, আমার ওনার সাথে কথা বলতে ভালো লাগছে না। তুলির কথায় সুমন হাসে আর সৈকতকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া এখন আসছি, পরে কথা বলবো। অনেক কেমন আছে? তোদের ফোন করে? অনেকের নাম্বারটা আমায় দিবি তো? হ্যাঁ ভাইয়া ফোন করে। ভাইয়া ভালো আছে, আর ভাইয়া একটা কাজ করছে এখন। তা তোমরা এখানে কোথায় এসেছিলে? আমার এখানে একটু কাজ ছিল, আর বোন বাবার ওষুধ আনতে এসেছিল। তোমরা কি বলছিলে? তোমার বাবা সব ওষুধ কিনতে পারেনি? কেন? শুনে আপনি কি করবেন? আপনি কি ওষুধ কিনে দেবেন? যদি কিনে দেই অসুবিধা কোথায়? তোমার বাবা সে তো আমারও বাবা। অত দরদ দেখাতে হবে না, সব মানুষকে আমার চেনা আছে। তোমার বয়স কত? এই বয়সে সব মানুষকে চিনে ফেললে? ছোট ভাইয়া, তুই চল। এই লোকটাকে আমার ভালো লাগছে না। আগে যে লোকটাকে দেখেছিলাম সে একটা আলাদা লোক ছিল, এ শহরে গিয়ে পুরো লোক পাল্টে গেছে। আমার যেন কেমন হচ্ছে, আমি দাঁড়াতে পারছি না। তুই যদি চাস চল, তা না হলে আমি আসছি। তুলির কথা শুনে সুমন হাসে আর সৈকতকে বলে, ঠিক আছে, আমি কেমন বদলে গিয়েছি সেটা দেখতে হবে এখন। তুমি বাড়ি যাও, এর জবাবটা কিন্তু আমি তোমার কাছ থেকে নিব। এই সৈকত চৌধুরী হলো অনেকের ছোটবেলার বন্ধু। সৈকত সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছে। আগে চেন্নাই থাকতো, বর্তমানে কলকাতার অফিসে কাজ করে। ওরা এক ভাই এক বোন, বোনের বিয়ে হয়ে গেছে। ওদের অবস্থা খুবই ভালো। ছোটবেলায় তুলিকে দেখার পর ওর ভালো লাগতো, কিন্তু পড়াশোনার চাপে বিষয়টা তখন মাথায় আসেনি। অনেক দিন পর আজকে দেখল, হঠাৎ সেদিনের সেই অনুভূতি তার মধ্যে জেগে ওঠে। সে মনে মনে ঠিক করলো, আজকে তুমি যাও, আমি খুব তাড়াতাড়ি আমার বাবা মাকে নিয়ে তোমাদের বাড়িতে যাচ্ছি, আমার জীবনে তোমাকে রানী বানাবার জন্য। এদিকে মিথিলা তার মাকে বলছে, মা, আমাদের হাই রোডের পাশে যে জমিটা ছিল ওটা জায়ান দখল করে নিয়েছে। বাবা মরে গেল আর আমাদের মেরে রেখে গেল। আমি তো বাবার প্রপার্টি সম্পর্কে কিছুই জানি না মা। ম্যানেজার চাচা ফোন করে বলল, তাই জানতে পারলাম। ওসব দখল করে নিল আমাদের। বাবা প্রচুর বিশ্বাস করতো ওদেরকে। মেয়ের কথা শুনে জাহানারা বেগম বলল, তোর বাবা কি করে জানবে ওরা ওই রকম? মা, আপুর সাথে যদি
জায়ানের বিয়ে হতো, তাহলে ওরা আপুর উপর অত্যাচার করতো। কি করে বলবো বল, কার মনে কি আছে? তোর আপু মারা যাওয়ার পর থেকেই তোর বাবা বদলে গেল, আর তার সুযোগ নিলেন ওই জায়ান চৌধুরী। আজকে এই কোম্পানিতে আমার ইন্টারভিউ আছে, দেখা যাক কি হয়। ও বাড়ি থেকে সব ডকুমেন্টগুলো নিয়ে এসেছিস? হ্যাঁ মা, সব নিয়ে এসেছি। আমি জানতাম জায়ান বদমাইশি করবে। অনেক কষ্টে বস্তির এই বাড়িটা ভাড়া নিয়েছি, কোনোভাবেই জানতে দেওয়া যাবে না। আমি ভাবতে পারিনি পরের কোম্পানিতে শেষ পর্যন্ত তোকে চাকরি করতে হবে। আমাদের কোম্পানি থেকে কত লোক কাজ করত, আর আজ আমরা ভিখারি হয়ে বসে আছি। কেন এসব চিন্তা করছো? চিন্তা করে তোমার শরীর খারাপ করবে মা। যা হওয়ার তো হয়েছে, তুমি তো আর ফিরে পাবে না। মিতালির মৃত্যুতে ভেঙে পড়ে রেজ্জাক খান। কাজে সে মন দিতে পারে না। এদিকে জায়ান চৌধুরী রেজ্জাক খানকে অপমান করতে থাকে। তার কোম্পানির ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে, কোটি টাকার ডিল ক্যান্সেল করে দেয়। এতে রেজ্জাক খান মানসিক ডিপ্রেশনে চলে যায়, হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যায়। রেজ্জাক খানের মৃত্যুতে জায়ান সুযোগ খোঁজে। সে মিথিলাকে বলে তার বাবা জায়ানের কাছ থেকে কয়েক কোটি টাকা ধার নিয়েছে। মিথিলা এসব বিশ্বাস করে না, কিন্তু সে কি করবে, একা। তাই তার সম্পত্তি, বাড়ি সবই জায়ান নিজের নামে করে নেয়। মিথিলার কাছে কোনো উপায় থাকে না, সে মাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে। আর এইসব ঘটনার পর থেকে তার মা অসুস্থ হয়ে পড়ে। অনেক দূরে থাকলেও সে কিন্তু মিথিলাদের কোম্পানির সমস্ত খবর রাখত। সে হঠাৎ মিথিলাদের খবর পাচ্ছিল না, তার জন্য তার বিশ্বাসী রহিমকে কাজে লাগায়, আর তাকে বলে, রহিম, আমি তোকে কি দায়িত্ব দিয়েছি সেটা তুই কবে পালন করবি? যেভাবে হোক ওরা কোথায় আছে সেই খবরটা কিন্তু আমায় দিতে হবে। স্যার, আমাকে আপনি 2 দিন সময় দিন, আমি ঠিক ওদের খুঁজে বের করব। জায়ান চৌধুরী যে এত বড় অন্যায় করবে সেটা আমি ভাবতেও পারিনি। মিতালি আমার জন্য অনেক কিছু করেছে, আর মিথিলা, ও তো আমার জীবন সম্মান বাঁচিয়েছে। আমি যদিও মেয়েটাকে এখনও চোখে দেখিনি, তবু অজান্তেই ওর প্রতি আমার একটা মায়া পড়ে গেছে। অনেকের কাছে সব খবরই আসে, কিন্তু সে সামনে আসতে চায় না। সে শুনেছে জায়ান মিথিলাদের সমস্ত প্রপার্টি দখল নিয়েছে। তখন থেকেই সে মিথিলা ও তার মাকে খুঁজছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। তারপর রশিদ খানের কাছে শুনে রহিম বলে একটা ছেলেকে দায়িত্ব দিয়েছে। আজকে মিথিলা একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছে। এই কোম্পানির বস আর কেউ নয়, সৈকত চৌধুরী। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। স্যার, আজকে আমার এখানে ইন্টারভিউ ছিল, কিন্তু আমাদের কোম্পানি আজকে জায়গায় পরশুদিন নিয়েছে, আর আমাদের এমপ্লয় নিয়োগ হয়ে গেছে। সরি, কিছু করার নেই। এমনি অলরেডি আপনার লেট হয়ে গেছে। কিন্তু স্যার, আজকে তো ইন্টারভিউ ডেট ছিল। কিন্তু কোম্পানি একটু তাড়া ছিল, তাই আগে নিয়ে নিছে। মোট 4 জনকে ইন্টারভিউ থেকে সিলেক্ট করা হয়েছে। আবার যখন ভ্যাকেন্সি খালি হবে আমরা আপনাকে ডেকে নেব। ওকে স্যার, আসছি। মিথিলা মন খারাপ করে অফিস থেকে বেরিয়ে আসে। সে রাস্তা দিয়ে আপন মনে যাচ্ছে। কি করবে কিছু ভেবে পাচ্ছে না। মায়ের ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ কিনতে হবে। কিছুদিন পর থেকে বাড়ি ভাড়া দিতে হবে। ঠিক সেই সময় একটা ছেলে তার পাশে এসে দাঁড়ায়। মিথিলার পাশ ফিরে তাকাতেই সে চিনতে পারে আর বলে, আপনি এখানে?